তখন যদি আমি চাইতাম 10,000 টাকার মাল এনেও আমি শুরু করতে পারতাম। মানুষের সবচেয়ে বড় শত্রু কমফোর্ট জোন। তো 1.5 মাসে প্রায় 4 লাখ টাকার মতো সে প্রোডাক্ট এনেছে কাশ্মীরি শাল। শুরু করার ইচ্ছা থাকে তো টাকা ছাড়াইও শুরু করা যায়। রাইট। টাকা ছাড়াই আচ্ছা, টাকা ছাড়া শুরু করা যায় একটা বিজনেস, এটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো, একদম সিক্রেটটা। আমরা চাই যে আমাদের দর্শক যারা আছে তারা আসলে উপকৃত হোক আমাদের ভিডিও দেখে, ঠিক আছে? 24 ঘন্টায় থেকে চাকরি করা, খেদমত করা এই জিনিসটা আমি ঢুকি নাই। ঢুকলে হয়তো এখান থেকে বের হওয়া আমার জন্য কষ্ট হইতো। একটা জায়গায় সে যদি সেফলি থাকতে পারে তাহলে ওই জায়গা মানে ওই মানুষটা ছাড়তে চায় না। এই কারণে আমি বলছি নিয়তটা আগে থেকে করতে হবে। আমরা কি মাদ্রাসায় পড়াচ্ছি রিজিক অন্বেষণ করতে, নাকি আমরা মাদ্রাসায় পড়াচ্ছি এই ইলম চর্চা করতে বা ইলম শিখাতে, ইলম প্রচার করতে? তো আমরা কি করতে? তাহলে দুইটাই এক জায়গায় নিয়ে ফেলছি। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা ইলম চর্চার জায়গাটাকেও আমরা রিজিক অন্বেষণের জায়গা বানিয়ে ফেলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে নিয়মিত দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে একজন আলেম হয়ে যে উদ্যোক্তা হওয়া যায়, বিজনেস করা যায়, এই বিষয়টা আমরা অনেকে অসম্ভব মনে করি বা অনেকে কঠিন মনে করি, বা অনেকে আমরা মনে করি যে একজন আলেম আমি বিজনেস কিভাবে করব সেই গাইডলাইন আমার কাছে প্রপার নাই, বা অনেকের কাছে আবার গাইডলাইন থাকে কিন্তু সংকোচন থাকে যে লোকে কি বলবে, এরকম ধরনের মানসিকতা থাকে, মানে ন্যারো মানসিকতা থাকে। অথচ আমরা যারা আলেম বিশেষ করে আমরা জানি যে কোরআন সুন্নাহ তো মানে অধিকাংশ জায়গায় বিজনেস পারপাসে কোরআন সুন্নাতের টপিক রয়েছে, এবং আমরা অলরেডি দাওরা হাদিসের একটা বিষয়ে পড়ি, এবং সেটা হচ্ছে কিতাবুল বইও, মানে বিজনেস। তাহলে আমরা এই যে পড়ছি কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি না, তাহলে প্র্যাকটিস এটা কারা করবে? প্র্যাকটিস কি করবে? হচ্ছে বিধর্মীরা। তাহলে আল্লাহ কি এই বিধানটা বা এই মাসালাগুলো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলো, এগুলো যে বিজনেস পারপাসে যে আসছে, এগুলোকে বিধর্মীরা ব্যবসা করবে আর আমরা তাদের বিজনেসের মাসালা হল করবে এজন্য আসছে? অবশ্যই না। সেটা মুসলমান করার জন্যই মূলত এগুলো আসছে, কিন্তু মুসলমান আমরা বিজনেস থেকে অনেক দূরে। এবং আমরা যারা একটা সাধারণ বিষয়, ইহুদি খ্রিস্টানরা যদি বিজনেস করে তাদের বিজনেস পারপাসে তো কোরআন সুন্নাতে যেই বিধান আসছে আমরা কিতাবুল বইয়ে পড়বো তাদের এগুলো সমাধান করার জন্য, এটা তো অবশ্যই না। এটা তো আমরা বুঝতেছি। তাহলে এই বিজনেস অবশ্যই মুসলমানরাই করবে। এখন মুসলমানরা যদি করে, এখানেও একটা ভুল ধারণা যে মুসলমানরা করবে যারা আসলে আলেম ওলামা না তারা, এটা একটা চরম ভুল ধারণা। মুসলমানদের জন্য যেটা হালাল, আলেম ওলামারা যেটা পড়ে আজকে আলেম ওলামা হচ্ছে, এই সাধারণ মুসলমানদের থেকে তাদের এই বিজনেস করার হকদার আরও বেশি। এবং একজন আলেম যখন বিজনেসম্যান বা উদ্যোক্তা হবে, তার দ্বারা আসলে দিনের যে ফায়দা হবে, দিনের যে খেদমত হবে, সেটা কিন্তু একজন সাধারণ মুসলমানদের বিজনেসম্যান হওয়ার দ্বারা তেমন ফায়দা হবে না। এই বিষয়গুলো আসলে আমাদের বোঝার ভুল। তো আমরা এই পারপাসে ইনশাল্লাহ আজকে আলোচনা করবো। আমার সামনে বসে আছেন মুফতি রবিউল ইসলাম। রবিউল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহর শুকরিয়া যে আমি একজন আলেম হয়েও ব্যবসা করছি বা ব্যবসা করার চিন্তাভাবনা করছি। তো এটা অনেক বড় একটা পাওয়া। তো আমাদের সমাজে মানে আমরা মনে করি যে আলেম হলে বা হুজুর হলে ব্যবসা করা যায় না, ব্যবসা করা যায় না, এই ধরনের একটা মাইন্ডসেট আমাদের সমাজে আছে। তো ওই মাইন্ডসেট থেকে বের হয়ে আমি ব্যবসা আলহামদুলিল্লাহ 2-3 বছর ধরে করছি, আর এই ব্যবসাটাকে আরও সামনে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আমরা আজকে অনেক কথা শুনবো মুফতি রবিউল ইসলামের কাছ থেকে। উনি, আগে বলে নেই, উনি একজন মাদ্রাসার টিচার, এখন অলরেডি একটা কিতাবখানা মাদ্রাসায় পড়াচ্ছেন, এবং পাশাপাশি উনি বিজনেসটা করতেছেন। আমরা এই বিষয়টা একটু জেনে আসি। রবিউল ইসলাম, অনেকে আমরা মনে করি যে আমরা তো আলেম হয়েছি বা লেখাপড়া শিখেছি, তো আমাদের তো দিনের খেদমত করে এটাই আমাদের মাকসাদ। এখন যদি কেউ পাশাপাশি বিজনেস করে তাহলে কি তার এমন হবে কি না যে বিজনেস করতে গিয়ে তার আসলে দিনের যে খেদমত বা যে মাকসাদে সে লেখাপড়া করে সেটা সে করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই। আর মানে কেন পারবে না? আমাদের মাকসাদ দ্বীনি ইলম শিক্ষা করার মাকসাদ কিন্তু চাকরি করা কোনো মাকসাদ না। মাকসাদ হচ্ছে আপনার এই ইলমটাকে প্রচার করে দাও। এই প্রচার করা বিভিন্ন মাধ্যম থাকতে পারে। তো বিভিন্ন মাধ্যমে এই ইলমটা প্রচার করা যায়। তবে আমরা মানে কিছু মানুষরা মানে এই জিনিসটাকে এমন ভেবে রাখছি যে মাদ্রাসায় পড়ার মানেই হলো মাদ্রাসায় পড়াতে হবে। তো মাদ্রাসায় এরকম এমনভাবে পড়াতে হবে যাতে অন্য আর কিছু করা যাবে না। এই বিষয়টা ভুল। তো আমরা যদি এরকমই করে ফেলি যে মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়াতে হবে, আবার এভাবে পড়াতে হবে যে অন্য কোনো কাজ আমার করতে পারবো না আমি, তাহলে আসলে এই জিনিসটা একটা চাকরির মতো হয়ে যায়। আর যে আমরা সবাই সচরাচর এটাকে চাকরি মনে করি আর কি।
যে মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় বেতন দিলে তারপর মাদ্রাসায় বেতন নিব। আবার দেখা গেল যে যেই মাদ্রাসায় পড়াচ্ছি এখন ওই মাদ্রাসায় যত বেতন এর বেশি যদি অন্য কেউ অফার করে তাহলে আমরা অন্য অন্য কোনো একটা মাদ্রাসায় চলে যাচ্ছি। তো এই বিষয়গুলো তো মানে অন্যান্য চাকরি যে আমরা চাকরি যে করি ওই অন্যান্য চাকরিগুলোর মতোই হয়ে যাচ্ছে আর কি। আমার মাকসাদটা তখন এলমের প্রতি না থেকে তখন মাকসাদটা হয়ে যাচ্ছে আমার টাকার প্রতি। টাকার প্রতি দেখা যাচ্ছে অন্য আরেকটা মাদ্রাসায় মানে 2,000 3,000 5,000 টাকা বেশি দিচ্ছে, আমি অন্য মাদ্রাসায় যাচ্ছি। তাহলে এটা মানে এটা কি, এটার উদ্দেশ্যটা বা মাকসাদটা কি হলো? মাকসাদটা তো এরকম হয়ে গেল যে আমার টাকা অন্য জায়গায় বেশি পাচ্ছি, আমি এটা দেখছি না যে কোন জায়গায় এলএম চর্চাটা বেশি হবে, ভালো হবে, বা কোন জায়গার ছাত্ররা বেশি মানে আমি কোন জায়গার ছাত্রদেরকে বেশি এলএম চর্চা করাতে পারবো, এই জিনিসটা কিন্তু আমরা দেখছি না কোনো জায়গায়। এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে আমরা দেখা যায় গ্রামের মানুষেরা মানে এলম চর্চা থেকে বঞ্চিত থাকে ঢাকার তুলনায়। ঢাকায় মোটামুটি অনেক মাদ্রাসা আছে আর অনেক হুজুর, মানে গ্রামের তুলনায় প্রায় মানে 80% হুজুররাই ঢাকায়, বা যারা বড় বড় হুজুররা ঢাকায় আছে। আর গ্রামে মানুষের তুলনায় অনেক কম হুজুর, মানুষ বেশি, হ্যাঁ প্রতিষ্ঠানও কম, মানে মানে আলেমরা বা হুজুররা তো মানে গ্রামে থাকে না বা যেতে চায় না, এই কারণে প্রতিষ্ঠান কম। আর কোনো হুজুররা মানে যে নিজের গ্রামেও প্রতিষ্ঠান দিতে চায় না, কারণ হচ্ছে গ্রামে ওইরকম মার্কেট নাই বা গ্রামে সে পোষাতে পারবে না, এই কারণে সে গ্রামে মানে প্রতিষ্ঠান দিতে চায় না। তো এটার মূল কারণটা হলো টাকাই, কিন্তু মানে আমাদের মাকসাদগুলো কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই টাকার কারণে এটা কিন্তু আসলে মানে খারাপ বিষয়টা এমন না, মানে টাকা কিন্তু দুনিয়াতে চলতে টাকা লাগবেই, এটা সারা দুনিয়াতে চলা যাবে না, টাকা লাগবে। আর আল্লাহ তাআলা বলছে যে তোমরা এই রিজিক অন্বেষণ করো। রিজিক অন্বেষণ করতে আল্লাহ তাআলা কখনোই নিরুৎসাহিত করে নাই, বরং উৎসাহিত করছে। তো টাকা এটা লাগবেই, কিন্তু আমরা রিজিক অন্বেষণ মানেই মনে করছি যে শুধুমাত্র আমরা তো মাদ্রাসায় খেদমত করতেছি এটাই রিজিক অন্বেষণ। না না, এটা তো সম্পূর্ণ ভুল। আমি মানে তাহলে তো আপনার আগের কথার সাথে এই কথাটা মিললো না, যে আপনি বললেন যে তোমরা মানে ইলম চর্চার ক্ষেত্রে ইলম চর্চার মাকসাদ নিয়ে আমরা মাদ্রাসায় ঢুকবো, আবার আপনি বলতেছেন যে রিজিক অন্বেষণটা আমরা মাদ্রাসার মধ্যেই করছি, তাহলে দুইটা তো ভিন্ন হয়ে গেল। আমরা কি মাদ্রাসায় পড়াচ্ছি রিজিক অন্বেষণ করতে, নাকি আমরা মাদ্রাসায় পড়াচ্ছি ইলম চর্চা করতে বা ইলম শিখাতে, ইলম প্রচার করতে? তো আমরা কি করতে, তাহলে দুইটাই এক জায়গায় নিয়ে ফেলছি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা ইলম চর্চার জায়গাটাকেও আমরা রিজিক অন্বেষণের জায়গা বানিয়ে ফেলছি। হ্যাঁ, এই জিনিসটাই মানে সবচেয়ে বড় ভুল। আমাদের দরকার ছিল এরকম যে আমরা রিজিক অন্বেষণ আলাদা জায়গা থাকবে, হ্যাঁ জায়গা থাকবে, মানে ওইখান থেকে আমাদের রিজিকের ব্যবস্থা হবে, আর ইলম চর্চার বিষয়টা আলাদা থাকবে, ঠিক না? তাহলে আমি আমার সারাদিনের অর্ধেক সময় আমি রিজিক অন্বেষণে কাটালাম, আর অর্ধেক সময় আমি ইলম চর্চার ক্ষেত্রে কাটালাম, তখন যাই ওই ইলম চর্চাটা হবে একদম খালেস। আমাদের এলএম চর্চা যে আমাদের যে এলএম চর্চা আসলে অনেক ক্ষেত্রে খালেস মানে মনে হয় না হয় যেমন ধরো ঢাকায় যদি আমরা ধরি 12-15 হাজার রেঞ্জের কিন্তু মাদ্রাসাগুলোতে বেতন দেয়। তোমার কাছে কি মনে হয় যে 24 ঘন্টা একটা টিচার মাদ্রাসায় থাকবে তাকে 8,000 বা 7,000 টাকা বেতন দিবে, কোনো শিক্ষক পাওয়া যাবে কিনা? হ্যাঁ, পাওয়া যাবে। এটা আসলে মানে আমাদের বাংলাদেশে মানে খুব অ্যাভেলেবেলই পাওয়া যাবে, মানে 5-7 হাজারে 5-7 হাজার। আর আমি যতটুকু জানি যে গ্রামে আরো অনেক কমে পাওয়া যায়। আচ্ছা, এই যে মানে আমরা রিজিক মানে রিজিক অন্বেষণের জায়গাটাকে মনে করতেছি মাদ্রাসা বা মসজিদ, এর বাইরে না, মানে এটা তো একটা অবশ্যই ভুল। তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই এটা সামগ্রিকভাবে যেভাবে আমরা শুরু করছি মানে এটা অবশ্যই ভুল। তবে আমি এটা বলে রাখি যে এই আমার পুরো সময়টাকে আমি মসজিদ মাদ্রাসায় দিব, এই ধরনের মানুষ থাকা উচিত। তবে ওইটা খুবই কম, ওই পরিমাণটা খুবই কম থাকা উচিত। মানে আমাদের মানে মাদ্রাসায় যারাই পড়াশোনা করি সবাই যদি এই ধরনের মানসিকতা রাখে তাহলে ওই যে দেখা যাবে যে কর্মসংস্থান কম, আবার আমি মাদ্রাসাটাকেই এই কর্মসংস্থানের জায়গা বানায় ফেলতেছি, এই ধরনের বিষয় ঘটবে। আর আমাদের এই যে মানুষ বেশি কর্মসংস্থান কম, এই বিষয়টা ঘটবে, তখন যায় আমাদের মানে কোনো মূল্য থাকবে না আর কি, তখন ওই আমাদের শ্রমেরও কোনো মূল্য থাকবে না, তখন শ্রম আর কোনটা এই এলমের চর্চা ওইটা গুলায় ফেলবে আর কি।
তো বুঝতেই পারছেন যে আমাদের মাদ্রাসার খেদমত বা মসজিদের খেদমতের পাশাপাশি আমাদের আসলে উচিত যে আমাদের নিজস্ব একটা গ্রাউন্ড থাকা, যেখান থেকে আসলে আমাদের রিজিকের সন্ধান বা রিজিকের ব্যবস্থা হবে, এরকম একটা জায়গা আসলে আমাদের তৈরি করতে হবে। আর অর্থের যে কতটা প্রয়োজন একটা মানুষের জীবনে, এটা তো আসলে আমরা সবাই বুঝি, এটা নিয়ে আর আলোচনা করার কিছু নাই। তো আমি যেই কথাটা বলছিলাম রবি, তোমাকে যে প্রশ্নটা করছিলাম, যে মাদ্রাসার পাশাপাশি ধরো মাদ্রাসা মসজিদে কিছু টাইম সাম টাইম খেদমত করতেছে, এর পাশাপাশি সে একটা নিজে বিজনেস রান করে, এটা কি পসিবল কিনা? হ্যাঁ, অবশ্যই পসিবল। তো মাদ্রাসায় পাশাপাশি পড়িয়ে তারপর আলাদা একটা অন্য কিছু করা, বিজনেস করা, তো এটা খুবই সম্ভব। মানে ইচ্ছা থাকলে এটা অবশ্যই সম্ভব, মাদ্রাসার পাশাপাশি এরকম একটা ব্যবসা দাঁড় করানো। আচ্ছা, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি নিজেও মাদ্রাসায় কিতাবখানায় পড়াচ্ছ, ঠিক আছে, পাশাপাশি তুমি ব্যবসার সাথে জড়িত, ব্যবসা করতেছো, অনলাইনে তোমার ব্যবসা আছে, তোমার ব্যবসা সম্পর্কে যদি তুমি একটু কিছু বলতা। যেমন আমি যদি আমার মতো করে বলি, তাহলে আমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করেছি 2023 সালের দিকে। তো আমি আগে থেকেই নিয়ত করতাম যে আমি একেবারে মাদ্রাসায় ঢুকে যাব এমন হব না আর কি, যে মাদ্রাসা থেকে ফারেগ হওয়ার পরপরই আমি একেবারে পুরোপুরিভাবে একটা মাদ্রাসায় খেদমত করব 24 ঘন্টা সময় দিয়ে। তো এই জিনিসটা আমি করব না। আর এটা যাদের এই ধরনের নিয়ত আছে যে মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি অন্য কিছু করার নিয়ত আছে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে তারা পড়া শেষ হওয়ার আগে আগে এই সিদ্ধান্তটা নিবে। কারণ আমি যদি এই সিদ্ধান্তটা আগে না নিতাম, তখন কিন্তু আমি ফারেগ হওয়ার পর একটা মাদ্রাসায় ঢুকে যেতাম। আর একটা মাদ্রাসায় ঢুকে যাওয়ার পর একটা সিস্টেমে আমি কর্মজীবনটা শুরু করার পর ওইখান থেকে বের হওয়াটা একটু টাফ। মানে কমফোর্ট জোন তখন একটা মানুষকে ধরে বসে আর কি। তো এই কারণে আমি আগে থেকে নিয়ত করে রাখছিলাম যে আমি পুরোপুরিভাবে মাদ্রাসায় ঢুকে যাব না, আমি পাশাপাশি মাদ্রাসায় খেদমত করব। আর এর পাশাপাশি আমি অন্য কিছু করব, যেমন ব্যবসা। এই বিষয়টা আমি খুবই মানে করছি, ব্যবসা নিয়ে ঘাটাঘাটি করে তারপর আমি ব্যবসার মধ্যে ঢুকছি। তো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে পড়াশোনা শেষ হওয়ার পূর্বেই একটা মানুষ মানে ঠিক করে ফেলবে যে আমি কি পুরোপুরিভাবে মাদ্রাসায় ঢুকে যাব নাকি আমি পাশাপাশি কিছু করতে চাই। হুম, হুম। এখন যদি এরকম হয়, দাদা, আমাদের অডিয়েন্স যারা আছেন, যে যারা অলরেডি লেখাপড়া শেষ করছেন কোনো একটা মাদ্রাসায় মসজিদে 24 ঘন্টার জন্য, বা ওখানে তিনি সময় দিচ্ছেন, তো তাদের জন্য মানে কি করা উচিত এই হ্যাঁ, সময়টাতে? তাদের জন্য অবশ্যই যেখানে যে আছে তার মানে একটা সময় নিতে হবে। ওই সময় নিয়ে যেই সেক্টরে সে ঢুকবে, যদি ব্যবসা করতে চায় তাহলে ব্যবসার সেক্টরটা একটু ঘাটাঘাটি করতে হবে তার সময় নিয়ে। যেহেতু সে একটা খেদমত বা কোনো একটা কাজে আছে, ওই কাজে থাকা অবস্থায় সে ওই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। যখন তার মনে হবে না মোটামুটি আমি জানতে পারছি, আমি এখন এটা শুরু করতে পারবো, তখন তার ওই কর্মসংস্থানটা একটু কমায় দিতে হবে সময়টা। হুম, যদি কোনো ভাবে সম্ভব হয় যে না ওইখানে থেকে এই বিষয়টা করা সম্ভব, ব্যবসাটা করা সম্ভব, তাহলে ওইটা করতে পারবে। আর যদি মনে হয় না ওইখানে থাকলে তার এটা করা যাবে না, তাহলে অন্য কোনো কর্মসংস্থানে গিয়ে মানে অর্ধেক টাইম সে ওই কাজটা করলো আর অর্ধেক টাইম সে ব্যবসা বাণিজ্য করলো, এরকম করতে হবে। right. তবে এখানে মানে সিদ্ধান্তটা খুব হার্ডলি একটা সিদ্ধান্ত হ্যাঁ, নিতে হবে, যে অবশ্যই। এরকম নড়বড় সিদ্ধান্ত না, যে না বের হইতে তো পারবো না, সময় হলে করব, মানে এইরকম না। মানে ওই কমফোর্ট জোন বললাম, কমফোর্ট জোন মানুষের সবচেয়ে বড় শত্রু কমফোর্ট জোন। মানে একটা জায়গায় সে যদি সেফলি থাকতে পারে তাহলে ওই জায়গা মানে ওই মানুষটা ছাড়তে চায় ছাড়তে না। এই চায় না। কারণেই আমি বলছি নিয়তটা আগে থেকে করতে হবে। তো নিয়তটা যদি আগে থেকে করা থাকে, যেমন আমার ক্ষেত্রে নিয়ত আমি আগে থেকে করে রাখছিলাম, হুম, এই কারণে আমি আর ওই আবাসিক 24 ঘন্টায় থেকে চাকরি করা, খেদমত করা, এই জিনিসটা আমি ঢুকি নাই। হুম, ঢুকলে হয়তো ওইখান থেকে বের হওয়া আমার জন্য কষ্ট হইতো। এই কারণে আমি ওইটা না খুঁজে আমি খুঁজছি কিভাবে, আমি খুঁজছি পার্ট টাইম কোনো পড়ানো, কোনো মাদ্রাসায় হুম, পড়ানো যায় কিনা, আমি হুম। এই জিনিসটা খুঁজছি। তো এই জিনিসটা খোঁজার কারণে আমি এই জিনিসটা কিন্তু পাইলাম, ঠিক না? তো এই কারণে নিয়তটা যদি আগে থেকেই থাকে তাহলে মানে যেই রকমভাবে মানুষ চিন্তা করবে ওই জিনিসটা কিন্তু সে তার সামনে মানে ধরা দিবে। রাইট। এখন তুমি তো তোমার অনলাইন বিজনেসের যে জার্নিটা, ঠিক আছে, ওইটা সম্পর্কে যদি কিছু বলো, তোমার প্ল্যাটফর্মের নাম, ঠিক আছে, আমার দর্শকরা যদি দেখতে চায় বা করতে চায়, তুমি এই বিষয়ে কিছু বলতে পারো, মানে কিভাবে শুরু করলা অনলাইন বিজনেসটা তোমার? হ্যাঁ, এই আমি ফারেগ হওয়ার পর থেকে তারপর ডিজিটাল মার্কেটিং সহ ব্যবসার আরও বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করেছি। তারপর এই অনলাইন ব্যবসাটার ক্ষেত্রে আমি
অনেক বেশি ঘাটাঘাটি করে তারপর অনলাইন ব্যবসায় আমি শুরু করেছি আরও 3 বছর আগে। 3 বছর আগে কাশ্মীরি শাল বিক্রির মাধ্যমে আমার ব্যবসাটা শুরু হয়। এই আমার ব্যবসাটা আপনার শুরু হয় এহতেরাম নামে। হুম হুম এহতেরাম নামে আমি একটা পেজ খুলি। পেজ খুলে তারপর এখানে কার্যক্রম শুরু করি। সর্বপ্রথম আমি মানে কাশ্মীরি শাল নিয়ে শুরু করি, কাশ্মীরি শাল বিক্রির। তো এর পরের বছর আবার আমরা নাম চেঞ্জ করি আমি। তো নাম চেঞ্জ করে উম্মা ফ্যাশন নাম দেই। তো উম্মা ফ্যাশনে মানে এহতেরাম নামটা একটু মানে উচ্চারণটা ইউনিক মনে হলেও রাখতে হবে। একটু উচ্চারণে অনেকের সমস্যা হতো। আমি দেখতাম যে ডেলিভারি ম্যান যখন মানে মালটা নিতে আসতো, তো হুম তখন মানে সে নামটা বলতে পারতো না। মানে হুম নামটা বলতে তার একটু কষ্ট হইতো। তো তখন আস্তে, আস্তে আমি ভাবলাম যে ডেলিভারি ম্যানের যদি নামটা বলতে কষ্ট হয় তাহলে অবশ্যই সাধারণ কাস্টমারেরও কাস্টমার। বলতে কষ্ট হবে। আর একটা নাম বলতেই যদি মানুষের কষ্ট হয়, তাহলে তো ওই নামটা মনে রাখা আরো বেশি কষ্টকর। রাইট। এই কারণেই মানে নাম চেঞ্জ করা। তো নাম চেঞ্জ করে আমরা উম্মা ফ্যাশন যেটা মানে বলতেও খুব সহজ, আবার মনে রাখতেও সহজ। সহজ। তো এই কারণে আমি উম্মা ফ্যাশন নামে এর পরের বছর আবারও শুরু করি মানে আমাদের ব্যবসা। আচ্ছা, এটা তো কাশ্মীরি শাল একটা সিজনাল ব্যবসা। হুম। আহ, এরকম কেমন, মানে সিজনাল ব্যবসাটা আসলে কেমন, ওই ওই সিজনে ব্যবসাটা করাটা মানে কতটুকু লাভজনক তোমার কাছে মনে হয়েছে? সিজনাল ব্যবসা এটা অবশ্যই ওই সিজনের জন্য অপেক্ষা করতে হয়। আর ওই সিজনে মানে একটা না একটা কোনো প্রোডাক্ট দিয়ে তো শুরু করতেই হবে। Right. তো আমরা অনেক শুরুটা হয়তো হ্যাঁ, শীতে হয়েছে হ্যাঁ, এজন্য। শীত হয়েছে এজন্য আর কি কাশ্মীরি শালটা আমরা Yes. চুজ করেছি। তো এই কাশ্মীরি শালের ওই ব্যবসাটা মানে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই আমরা তো অনেক সময় শুনে থাকি যে ব্যবসা মানেই রিস্ক, হ্যাঁ? হ্যাঁ এটা আসলেই মানে ব্যবসা যদি রিস্ক না নেই, যে আমি যে প্রথমেই তো একটা রিস্ক নিলাম। আমি পুরোপুরিভাবে খেতমতে না ঢুকে আমি হাফ টাইম এই চাকরি করে হাফ টাইম ব্যবসায় দিয়ে দিছি। আমার মানে জীবনের হাফ টাইম মানে দিনের হাফ টাইম আমি ব্যবসায় দিয়ে দিছি। হুম, এই যে সময়টা আমি ইনভেস্ট করলাম, এটা তো রিস্ক। অনেকে তো এটা করেন, অনেকে ফুল টাইমই চাকরি করে। তো সে অবশ্যই প্রাথমিক অবস্থায় আমার চেয়ে বেশি ইনকাম করবে। হুম, হুম। কারণ সে ফুল টাইম চাকরি করছে। কিন্তু আমি ওই সময়ে কিন্তু আমি একটা রিস্ক নিয়ে মানে হাফ টাইম চাকরি সিদ্ধান্ত নিয়ে আমি একটা রিস্ক নিয়েছি। তো ব্যবসা মানেই রিস্ক। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের প্রথম যে ব্যবসা মানে কাশ্মীরি শাল নিয়ে যে ব্যবসাটা আমরা শুরু করেছিলাম ওইটার মধ্যে কোনো মানে লস হয় নাই, অনেক যেমন উল্টা অনেক লাভ হয়েছে হ্যাঁ, আর কি। আমি যদি বলি মানে প্রথম তুমি যে এখানে একটা ধারণা থাকে যে একটা বিজনেস শুরু করলে, আমি দর্শকদের বলছি যে আপনাকে কাশ্মীরি শাল নিয়ে শুরু করতে হবে, বিষয়টা ওইরকম না। মানে আপনি শুরু করেন, আপনার কাছে যদি মনে হয় যে আপনার এলাকায় একটা সুন্দর জায়গা দেখেছেন যে ওইখানে যদি আপনি একটা টাইম কফি বিক্রি করেন, খুব ভালো চলবে, তো সো কফি দিয়ে শুরু করেন। হুম, ওইটাই। এটা বিশাল বড় মার্কেট, তো সো এটাই করতে হবে, ওইরকম বিষয় না। আচ্ছা, তুমি শুরুতে কত টাকা মানে চালান নিয়ে নামছিলা, মানে প্রথমেই তুমি মাল আনছো কত টাকা দিয়ে? আমার যতটুকু মনে পড়ে আমি প্রথমেই হ্যাঁ, মাল এনেছিলাম 40,000 টাকার মতো। 40,000। তাহলে এটা মনে হয় যে ফার্স্ট হিসাবে যে এটা যথেষ্ট পরিমাণের প্রোডাক্ট ছিল, এর চেয়ে কম আনলেও পারতাম মনে হয়। হ্যাঁ, ঠিক আছে। এর চেয়ে কম দিয়েও শুরু করা যায় আরকি। এরকম না যে 40,000 টাকার মাল। আমি এখন যেটা মনে করতেছিলাম যে তখন যদি আমি চাইতাম 10,000 টাকার মাল এনেও আমি শুরু করতে শুরু পারতাম। করতে। রাইট, রাইট। 10 না আরো কমও আনা যাইতো। হ্যাঁ, ওইটাই। আমি আরো কমও এনে শুরু করতে শুরু পারতাম। করতে। মোট কথা হইলো মানে শুরু করাটাই হইলো আসল। শুরু করাটা আসল। যদি শুরু করার ইচ্ছা থাকে তো টাকা ছাড়াইও শুরু শুরু করা করা যায়। যায়, রাইট। টাকা ছাড়াই আচ্ছা, শুরু করা টাকা যায়। ছাড়া শুরু করা যায় একটা বিজনেস, এটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো, একদম সিক্রেটটা। আমরা চাই যে আমাদের দর্শক যারা আছে তারা আসলে উপকৃত হোক আমাদের ভিডিও দেখে, ঠিক আছে? একদম সিক্রেট। আর এটাও আমরা জানি যে আসলে কারো বিজনেস কেউ নিয়ে যেতে পারে না, ঠিক হুম। আছে? এটা এটা নিয়ে যাওয়ার মতো কোনো কিছু না, এটা বিশাল একটা জগৎ, ঠিক আছে? মানে টাকা ছাড়া কিভাবে শুরু করা যায়, তুমি যদি আইডিয়া আমার দর্শককে দাও। আসলে টাকা ছাড়াই শুরু করা যায় বিষয়টা মানে আক্ষরিক অর্থে এরকম, কিন্তু মূল কথা হলো টাকা ছাড়া মানে আমার টাকা ছাড়া। টাকা আমার আমার কাছে না থাকুক, মানে আমার যদি একটা বিষয়ের প্রতি অনেক বেশি বিশ্বাস থাকে তাহলে আমি টাকাটা অন্য কোনোভাবে ম্যানেজ করতে পারবোই, ঠিক না? সেটা মানে খুবই কম হইলো 5,000 টাকা আমি অন্য কারো কাছ থেকে, আমার আত্মীয় স্বজন বা অন্য বন্ধু বান্ধব অন্য কারো কাছ থেকে আমি 5,000 টাকা নিয়ে যে 1 মাসের জন্য নিচ্ছি, বন্ধু আমি তোমাকে 1 মাস পরে দিয়ে দিব। তো আর ব্যবসা হইলো এমন একটা জিনিস, ব্যবসা এটা মানে বছরকে বছর টাকাটা পড়ে থাকবে বিষয়টা এমন না। Yes. 5টা 1,000 টাকা আপনি অন্য কারো কাছ থেকে নেন, এটা তো ঠিক। 5টা 1,000 টাকা ম্যানেজ করা তো খুব কঠিন না। তো 5টা 1,000 টাকা অন্য কারো কাছ থেকে নিয়ে আপনি একদম সহজ
আপনি একটা সহজ একটা প্রোডাক্ট নেন, ওই প্রোডাক্টটা নিয়ে আপনি এই বিক্রি করেন, ওই বিক্রি করে আপনি 1 মাসের মধ্যে এই আপনার যে চালান পরিমাণ 5,000 10,000 টাকা, এই টাকাটা আপনি ইনকাম করে ফেলতে পারবেন। সম্ভব। আর আমি মনে করি না যে 5,000 টাকা নাই বা 10,000 টাকা ম্যানেজ ম্যানেজ করতে করতে পারবে পারবে না, না এরকম। তারা ব্যবসা করতে চায়, এরকম কোনো মানুষ আছে বলে বাংলাদেশে আমি মনে করি না। রাইট, রাইট। আর প্রয়োজনে তো এটাও করতে পারে যে সে 2 মাস জব করুক। যেমন এই কম টাকার মধ্যে ব্যবসা করার ক্ষেত্রে একটা জিনিস যেটা হলো মানে বেশি টাকার মধ্যে মানুষ ব্যবসা করে, যেমন আমি 40,000 টাকার মাল আনছি, তো ওই 40,000 টাকার মাল না এনে আমি যদি 5,000 টাকার মাল আনতাম, 10,000 টাকার মাল আনতাম, তাহলে আমার কষ্টটা একটু বেশি হইতো, বারবার এতটুকুই। যেতে হইতো প্রোডাক্ট বারবার শেষ যে হলে। আমি প্রোডাক্ট যেখান থেকে আনছি ওইখানে আমার বারবার যাওয়া লাগতো, বারবার যাওয়া লাগতো। কি হইতো যে আমি আনছি 5 রকমের 5টা প্রোডাক্ট, আনার পর বিক্রি হয়েছে 5টা প্রোডাক্ট, 2 দিনে বিক্রি শেষ, আবার আমার 2 দিন পর আবার গেলাম, আমি আরো 5টা আনলাম, আবার ওইগুলো শেষ, আবার গেলাম। যেতে হলো। মানে আমি 40,000 টাকার মাল এনে যেখানে আমি 1 সপ্তাহ পর পর মাল আনতে গিয়েছি, প্রোডাক্ট আনতে গিয়েছি, ওইটা যদি 5,000 টাকা বা 10,000 টাকার মাল আনতাম, তখন হয়তো বা আমার 3-4 বার বেশি যাওয়া লাগতো, এতটুকুই, কষ্টটা বেশি হবে। তো যারা টাকা ছাড়া মানে শুরু করতে চান বা টাকা খুবই কম নিয়ে শুরু করতে চান, তাদেরকে আমি বলবো যে আপনারা কষ্টটা বাড়িয়ে দেন, ইনশাল্লাহ টাকা কোনো বিষয় না। টাকা কোনো বিষয় না। এবং এটা তো বাস্তব। তুমি যেখান থেকে হয়তো মাল আনছো, তুমি যে সততার সাথে বিজনেস করতেছো বা করে থাকো, তাহলে তুমি যার থেকে মানে মানে প্রোডাক্ট আনতেছো, সে যদি তোমার উপর ট্রাস্টেড হয়, সে তো তোমাকে লাখ টাকার প্রোডাক্ট দিয়ে রাখবে, এটা কোনো সন্দেহ নাই। আচ্ছা, এবং এছাড়াও অনেকে তো এভাবে বিজনেস করে, ধরো তার প্রতিদিন অর্ডার আসতেছে, অর্ডার পড়তেছে, সে প্রতিদিন গিয়ে ওই অর্ডারের মাল নিয়ে আসতেছে, মানে সেখানে 0 টাকা হ্যাঁ, এটা তো লাগতেছে। এরকম এরকম ব্যবসায়ী আমরা দেখেছি যে আমরা যখন মাল আনতাম তখন দেখতাম যে রাইট। যারা মানে নিয়মিত প্রতিদিনই মাল আনতো, মাল একটা 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 করে নিত, মাল একটা বিক্রি করে তারপরে আবার আসতো। তো এমনও দেখেছি আমরা মাল আগে কিনে নাই, মালের অর্ডার আগে নিয়েছে, সেই অর্ডারটা পেয়ে অর্ডারের মালটা আনার জন্য গিয়েছে। রাইট। তো এমনও গিয়েছি। তো এটা এই অর্থে আমি বলছি যে টাকা ছাড়াও শুরু করা যায় ইচ্ছা থাকলে। Yes. তো দর্শক, আসলে আপনাকে জানতে হবে, মানে আপনি যে উদ্যোক্তা হতে চান, এজ এ আপনি একজন বিজনেসম্যান হতে চান, তো আপনাকে শুধু জাস্ট এই সিক্রেটগুলো আসলে একটু জানতে হবে। যে আপনি 5টা অর্ডার আপনার আসলো, 2টা অর্ডার আসলো, আপনি সেই আপনার মাল স্টক করা লাগলো না, আপনি ওইটা নিয়ে মার্কেটে গিয়ে সেই 2টা পাইকারি যে দোকান বা যার থেকে আপনি নিবেন, তার সাথে কথা বলে যে ভাই আমার অত পুঁজি নাই বা আমি একবার নিতে পারবো না, আমার অর্ডার আসলে আমি 1টা 2টা করে নিয়ে যাব বা 5টা করে নিয়ে যাব, আমাকে দিতে হবে পাইকারি দামে। তো সো আপনি এভাবে করতে পারেন। তাহলে টাকা ছাড়াও বিজনেস করা যায় যদি আপনি করতে সেটা চান। আচ্ছা, আমি যদি বলি যে তোমার উম্মা ফ্যাশন তুমি 40,000 টাকা দিয়ে শুরু করছো, সর্বশেষ মানে শীতের সিজন, বা তুমি কত টাকার সর্বোচ্চ মাল আনছো একবারে এরকম, বা এক সিজনে কত টাকার আনছো? এই লাস্ট যেই এ শীত গেল, ওই কাশ্মীরি শাল এখনো আমি বিক্রি করি। আমি নিয়ত করছি মানে মানে বিক্রি করে যাব আর কি। তো এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট। যদিও প্রোডাক্টের নাম সবাই বলে না, সব ব্যবসায়ীরা, মানে কারণ এটা একটা সিক্রেট। প্রোডাক্ট কোন প্রোডাক্ট বিক্রি করব, এই প্রোডাক্টের মানে প্রোডাক্ট বাছাই করা, প্রোডাক্ট রিসার্চ করাও একটা মানে ব্যবসার অনেক বড় একটা ইয়া। তো এটা আমরা যারা ব্যবসা করতে চাই তারা ব্যবসা জগতে আসলেই বুঝতে পারবো আর কি। তো কাশ্মীরি শাল এটা আমরা লাস্ট যেই আমরা এই শীত গেল, এই শীতে আমরা আনছি 3 লক্ষ টাকার, 3 লক্ষ প্লাস আর কি, আচ্ছা, তিন আচ্ছা, আচ্ছা। আরো বেশি 4 লক্ষ টাকার মতো এই আনছি আমরা মাল কাশ্মীর শালের। বিশাল। তো এই বিজনেসটা তো মানে পুরো সারা বছরের না, মানে 1-1.5 মাস বেচা কিনা হয়, বা হ্যাঁ, শীত হয়তো আরেকটু মানে বেশি থাকে। সর্বোচ্চ, হ্যাঁ সর্বোচ্চ 1.5 মাস, 1.5 মাস 1.5 মাসের মধ্যেই মানে বেচা কিনা হয়, এর আগে পরে আর হয় তেমন না, হয় না। তেমন হয় তো না। 1.5 মাসে প্রায় 4 লাখ টাকার মতো সে প্রোডাক্ট এনেছে কাশ্মীরি শাল। মানে তাহলে আপনি বোঝেন, হয়তো এটা তাকে জিজ্ঞেস করে ঠিক হবে না কয় টাকা লাভ করছে। বাকি 1.5 মাসে যে 4 লাখ টাকা মানে সেল, মানে প্রোডাক্ট আনে, তাহলে এবং সেটা সেল তো অবশ্যই 4 লাখের অনেক বেশি হবে। ঠিক আছে? তো 1.5 মাসের। তো আপনি একটু চিন্তা করেন যে 4 মাস যদি মানে মানে 4 লাখ টাকা সে যদি বিজনেসে খাটায়, মাত্র 1.5 মাস বা 2 মাস বিজনেস করে, তাহলে সেখান থেকে কয় টাকা লাভ আসতে পারে? 10% ও যদি লাভ হয়, লাভটা তো মনে হয় যদি বলো মানে কত পার্সেন্ট লাভ হইতে পারে একটা সালে? এই এই একটা কাশ্মীরি শাল আসলে মানে এগুলো এখানে অনেক ইয়া আছে, কস্ট, সব কস্ট যদি আমরা বাদ দেই, যেমন এই ডেলিভারি চার্জ, তারপরে ফেসবুক অ্যাড, আদার্স ফেসবুক অ্যাডস, তারপরে আনা গাড়ি নেওয়ার ভাড়া গাড়ি ভাড়া। খরচ, এই সব খরচ বাদ দিয়ে মানে 10% অনায়াসে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মানে
10%, অর্থাৎ আপনি একটা 100 টাকার 1000 টাকার শাল বিক্রি করলে সেটাতে 100 টাকা লাভ। এটা একদমই সব খরচ বাদ দিয়ে সব থাকবে। খরচ বাদ দিয়ে এবং 2000 টাকার একটা শাল বিক্রি করলে 200 টাকা থাকবেই। এবং কাশ্মীরি শালের একটা 4-5 হাজার টাকার শালও আছে, ঠিক আছে? এটা একদম সর্বনিম্ন। এবং আরও যদি বলি, তো যেহেতু সে আমার পরিচিত, আমার ফ্রেন্ড, তো তার থেকে বিজনেসের যে এটা ভিতরগত বিষয় আমি জানি, আরও হিউজ পরিমাণ এখানে লাভ করা যায়। তো তুমি কি বলো লাস্ট, আমার যে যারা আলেম ওলামা আছেন বিশেষ করে, বা যারা চাকরির খেদমতের পাশাপাশি বিজনেস করতে চায়, মানে তাদেরকে তুমি তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলো, যে তারা যেন আসলে একটু মোটিভেটেড হয়, তার কি কি জিনিসগুলো করতে হবে, কিভাবে বিজনেস আসতে হবে, সেটা যে কোনো বিজনেস হোক, এই বিষয়ে যদি বলো আর কি কিছু। আসলে যদি মানে ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো যে আপনারা ব্যবসা করেন। ব্যবসাটাই হলো এমন একটা জিনিস, যেই জিনিসের মধ্যে মানে অন্যের কোনো আধিপত্য থাকে না। তো আপনি নিজের মতো করে করতে পারবেন। আর ব্যবসাটা এমন একটা জিনিস, মানে লিমিট থাকে না। আপনি চাকরি করবেন, চাকরির একটা লিমিট আছে। আপনি এত টাকা মাসে ইনকাম করবেন, এত টাকার বাহিরে হবে না। মানে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি ধরি, তাহলে আপনার সর্বোচ্চ 30-40 হাজার টাকার উপরে চাকরির ওই রকম মানে নাই। খুব কম। তার মানে লিমিটটা হচ্ছে 30-40 হাজার টাকা। তো এর উপরে খুবই কম, খুবই কম, এবং যেটা একেবারে অসম্ভব। ওইটা অসম্ভব, পাওয়াটাও অনেকটা অসম্ভব। অসম্ভব। আবার এর নিচে তো অনেক বেশি, হ্যাঁ, যেমন 15, 20, 25 মানে এই 15, রেঞ্জেতেই 20, অনেক বেশি। 15-র মতো, 15-র উপরেই মানে মানুষ পায় না। হুম, মানুষ মানে 15-র সাধারণ। উপরে পাওয়াই অসম্ভব, মানে সাধারণ মানুষের জন্য আর কি। হুম। আর 15-র নিচে যেমন 10, 12, 12-র নিচে সব, মানে 12-র নিচে বা 10-এর নিচে অ্যাভেলেবেল পাওয়া যায়। হুম। তাও মানে অনেক মাধ্যমে বলে কয়ে তারপরে নিতে হয়। তো হুম। আসলে 10-12 এটা কোনো হতে পারে না আর কি। এক মাসে একটা মানুষের একটা সংসারের খরচের জন্য যথেষ্ট হতে পারে না। আমাদের আলেম ওলামা বা আমরা যারা আছি, মানে একটা সময় তো আমি ওই চিন্তা করতাম যে আহ, টাকা পয়সা ঠিক আছে ইনকাম না করে মানে এভাবেই থাকি, কিন্তু আলটিমেটলি তো দেখতেছি যে টাকা পয়সা না থাকলে আসলে দিনটা পালন করা তো অনেক সময় কঠিন হয়ে যায়। দিন পালনে কঠিন হয় না, যেমন ধরো আমার আমার ওয়াইফকে পর্দায় রাখতে হবে, সেখানে একটা বোরকা যদি কিনতে যাই 3000 টাকা। হ্যাঁ, 3-4 হাজার টাকা একটা বোরকার দাম, যদি আমি পর্দাতে রাখতে যাই তাই একটা বোরকারও 4 হাজার টাকা। আমার বেতন যদি হয় ধরো 12,000 টাকা, তাহলে আমার একটা বোরকা যদি বছরে একবার একটা বোরকাও দেই, ওই মাসে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বাচ্চা পোলাপান সংসার সব মিলিয়ে আসলে এটা তো অনেক কঠিন। তো এই জায়গাটা থেকে আলেমোলামাদের কি বিজনেস মুখী হওয়া জরুরি মনে হয় না নাকি, মানে আমাদের কাছে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই বিজনেসমুখী মানে আলেম ওলামাদের হতে হবে। কারণ আমরা যে এই যে আলেম ওলামারা বিজনেসমুখী না দেখেই আজকে আলেম ওলামারা সমাজের চোখে একটু নিচু, নিচু, রাইট। নিচু। মানে আমরা যদি আলেম ওলামারা যদি ব্যবসা মানে এই করোনার পর থেকে আমরা দেখছি অনেক আলেমরাই ব্যবসা শুরু করছে, ব্যবসা করতেছে করোনার পর থেকে। তো এই করোনার পর থেকে পরিস্থিতি বা একটু চিত্রটা একটু ভিন্ন হওয়া শুরু করছে। মানে এখন দেখা যায় অনেক বড় বড় আলেমরাও ব্যবসা করে। হ্যাঁ, মানে দেখা যায় পাইকারি মার্কেটগুলোতে গেলেও মানে আলেমদেরকে দেখা যায়, কিন্তু আগে তো দেখা যাইতো না। দেখা যেত না, হ্যাঁ। তো এখন একটু চিত্রটা একটু পাল্টাচ্ছে। তো এই এটাই যদি শুরু হতো আরো 20 বছর আগে, তখন যদি শুরু হতো মানে আমরা এখন হয়তো অনেক পরিবর্তন দেখতে পারতাম। তো আমি মনে করি যেটা এটা অনেক বড় একটা আশার বিষয়, যে মানে আসলেই মানে এই আমাদের যে নেগেটিভ একটা ধারণা ছিল ব্যবসার প্রতি, যদিও আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, তাও কেন জানি বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসার প্রতি একটা মানে নেগেটিভ একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ ওইটা অনেকটাই কেটে গেছে। মানে এখন আলেম ওলামারা ব্যবসায় নামতেছে, তবে মানে যেই পরিমাণ নামার দরকার মানে এখন ওই পরিমাণটা হচ্ছে না আর কি। তো আমি আশা করব যে মানে আরো বেশি নামবে আলেম ওলামারা ব্যবসায়। আহ, এই চাকরির যে একটা ইয়াতে আছে, যে এখনো সবাই চাকরি পাচ্ছে না। যেমন আপনি বললেন যে একটা মাদ্রাসায় 8,000 টাকা 7,000 টাকা বেতনে যদি বিজ্ঞপ্তি দেওয়া হয়, তাহলে কি শিক্ষক পাওয়া যাবে কিনা? আমি বললাম যে অবশ্যই যাবে। মানে শুধু যাবে না, প্রতিযোগিতা লেগে যাবে, এরকম একটা অবস্থা। তো এই অবস্থা তো হওয়া উচিত না, উচিত না, ঠিক right? না? একটা মানুষ কখন 8,000, 7,000, 10,000-এ মানে একটা চাকরি মানে এরকম না, পার্ট টাইম না, সে Full তার time. ফুল টাইম মাসে হয়তো 2-3 দিন ছুটি পাবে, এই ধরনের চাকরিতে একটা মানুষ যায়, কখন যায়?
পরিস্থিতির কারণে কিন্তু যেতে হয়, ঠিক না? একটা মানুষ তো সাথে মানে নিজের পুরাটা দিন ফুল টাইম সে 8,000-এ বিক্রি করতে চাবে না, পাবে না, রাইট। কারণ সে অন্য কোনো মাধ্যম পাচ্ছে না। এর চেয়ে ভালো তাকে কেউ বেতন দিবে না। মানে ওই মানে ওই সমাজে বোঝাই যায় যে ওই সমাজে শ্রমের দাম অনেক কম, বা শ্রমিকের তুলনায় প্রতিষ্ঠান অনেক বেশি, অনেক কম। কম, রাইট। তো এটা তো বুঝাই যেতেছে। তো অবশ্যই আমাদের ওই যে 8,000 টাকায় চাকরি করতে হবে, 8,000 টাকায় চাকরি করে আমাদের সংসার চালাতে হবে, এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে আমরা একটু ভিন্ন কিছু করি। বললাম না যে আমরা আমাদের সমাজটাই এমন ছিল না আগে। আগে ব্যবসা সম্পর্কে একটা নেগেটিভ ধারণা ছিল। এই কারণে কেন জানি পজিটিভ মানুষ, ধারণা ছিল। হ্যাঁ, মানে আগে, নেগেটিভ হ্যাঁ, আগে হ্যাঁ, আগে ছিল। হ্যাঁ। তো এই কারণে মানুষ মানে ব্যবসার মুখী হতে চায় না, বা এখনো চায় না, হইতে চাইতো না, বা এখনো চায় না। মানে ওই নেগেটিভ ধারণার কারণে। তো মানে একটু যদি তারা, যেই ব্যক্তিটা 8,000 টাকা 7,000 টাকায় ফুল টাইম চাকরি করছে, সে যদি একটু চিন্তা ভাবনা করে, একটু নতুন করে, এই যে মানে যারা ব্যবসা সম্পর্কে, এই যে আপনারা ব্যবসা সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও বানান, একটু অন্যান্য ভিডিও না দেখে এই ধরনের ভিডিও যদি তারা একটু দেখে, তাহলে আমার মনে হয় তাদের মধ্যে ওই চিন্তাটা জন্মাবে যে আমি ভিন্ন কিছুও করতে পারি। হুম, মানে ভিন্ন কিছুও করতে পারি, এই ধরনের চিন্তা থেকেই কিন্তু একটা মানুষ উদ্যোক্তা হয়ে যায়। উদ্যোক্তা হয়ে যায়, রাইট। একটা মানুষ উদ্যোক্তা হয়ে তারপর সফল হয়। তো এই ধরনের চিন্তাটা প্রথমে আমাদের মানে আনতে হবে নিজেদের মনের মধ্যে। চিন্তা, আমি যেই চিন্তাটা আমি করি নাই, যেমন আমি আমি পাইলট হব, এই ধরনের চিন্তা তো আমি জীবনে করি নাই। তো এই কারণে পাইলটের পয়ের কাছেও আমি যাই নাই, হুম, হুম। বা আমি এখন পাইলটের মানে পাইলটকে চিনি এমন কোনো মানুষকেও আমি জানি না যে আমি এমন একজন পাইলটের সাথে আমার পরিচিত আছে। তো এই ধরনের নাই, কারণ আমি ওইটা তো হইতেই চাই না, ওই জিনিসটা আমি আমার মাথায় চিন্তার মধ্যেও রাখিনি। অথচ অনেকে কিন্তু মানে চিন্তায় রেখে মানে সে এটা লক্ষ্য নির্ধারণ করে পাইলট হয়ে যাচ্ছে, ঠিক না? তো আমি যে জিনিসটা আমি চিন্তায় রাখবো, ওই জিনিসটাই কিন্তু আমি করতে পারবো। তো সর্বপ্রথম আমাদের উচিত মানে ব্যবসা বা এই ধরনের চাকরি না করে ব্যবসাও করা যায়, এই ধরনের একটা চিন্তা আমাদের মাথায় ঢুকানো, তারপর নিজের পরিস্থিতি বিবেচনায় মানে সিদ্ধান্ত নেওয়া। রাইট। ওকে, তাহলে আমরা এটাই বলতে পারি যে আলেম ওলামারা আমরা যারা আছি বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক, তো আমাদের উচিত অবশ্যই খেদমতের পাশাপাশি একটা বিজনেস করা। ঠিক আছে? অবশ্যই বিজনেস করতে হবে, এটা সুন্নত, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এটা প্র্যাকটিস করি না। আমরা জানতেছি বিজনেস করা সুন্নত, কিন্তু আমরা প্র্যাকটিস করছি না। সবাই ভালো থাকবেন। আবার কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।